ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত রকমের সলিউশন রয়েছে, ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই প্রেপ উইথ মি। তো প্রেপ উইথ মি এর মোটোটাই হচ্ছে তোমাদেরকে একটা গভর্নমেন্ট জব হতে পারে, কোনো একটা প্রাইভেট সেক্টরে জব হতে পারে, সেটাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এই প্রেপ উইথ মি কাজ করছে। আচ্ছা, প্রেপ উইথ মির কাজ পিছনে একটু বলি জাস্ট, যে প্রেপ উইথ মি শুরু হয়েছে এই রিসেন্টলি 2024-এর মে, জুন, জুলাই এরকম টাইম থেকে আমরা কাজ শুরু করি আমাদের এই ইউটিউবের কাজ, এবং ধীরে ধীরে আমরা নিজেদের সাবস্ক্রাইবার যেভাবে বেড়েছে সেভাবে নিজেদেরকে আমরা আরও ইমপ্রুভ করেছি, এবং আমরা কিছু কোর্স লঞ্চ করেছিলাম রিগার্ডিং আমাদের পিএসসি জেই, যেটা আমাদের 2022-এর নোটিফিকেশান ছিল, তার এগেনস্টে আমরা ইন্টারভিউ গাইডেন্স কোর্স লঞ্চ করেছিলাম। এছাড়া হচ্ছে আমরা এখন একটা কোর্স করাচ্ছি, সেটা হচ্ছে যে একটা টোটাল ইয়ারলি একটা যে কনসেপচুয়াল ব্যাচ যেটাকে আমরা বলি, মানে একদম স্টেট লেভেল গাইডেন্স যেটাকে আমরা বলি, স্টেট লেভেল গাইডেন্স ব্যাচ, সেই ব্যাচটাও আমরা এখন কিন্তু করছি বা করাচ্ছি, সেটাও কিন্তু চলছে। সেটা একটা ইয়ারলি ব্যাচ, সেখানে আমরা সমস্ত কিছু কেএমসি, কেএমডিএ, এমএসসি বা আমাদের এসএসসি, এই সমস্ত জিনিসপত্রগুলো, বা জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির বা জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে, বা পলিটেকনিক লেকচারার, এই সমস্ত জিনিসপত্রকে কাভার করার চেষ্টা করছি আমাদের ওই স্টেট লেভেল গাইডেন্স ব্যাচে। এরপরে চলে আসি আমাদের আজকের আলোচনাতে। তো বুঝতেই পারছো, পশ্চিমবঙ্গে যে চাকরির ক্ষেত্র বা গভর্নমেন্ট জবের যে ক্ষেত্র রয়েছে, সেই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু একটা মন্দার বাজার চলছে। কেন মন্দার বাজার চলছে? তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের কেস হচ্ছে। তোমরা তো এসএসসি সম্পর্কে জানোই, যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে তো প্রায় 24,000-25,000 শিক্ষকদের চাকরি চলে গেছে। এই সমস্ত কিছুর একটা মন্দার বাজার তোমাদের সামনে কিন্তু উঠে রয়েছে। এছাড়া হচ্ছে ওবিসি কেস নিয়ে পরে টানাপোড়েন চলছে। ওবিসি কেসের এখনও হিয়ারিং বাকি রয়েছে সুপ্রিম কোর্টে। তো এর মাঝে একটা সুখবর তোমাদের জন্য উঠে এসেছে, যারা পড়াশোনার সাথে লিটারেলি যুক্ত রয়েছো বা পড়াশোনা করতে চাইছো, বা যারা এখনও পর্যন্ত নিজেদের মোটো বা গোলটাকে এখনও বাঁচিয়ে রাখতে পেরেছো, যে আমাকে একটা গভর্নমেন্ট জব পেতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে কোনো একটা জায়গাতে, তাদের জন্য একটা সুখবর। এবং তোমরা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এইখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, আমাদের WBMSC যেটাকে বলে থাকি, তারা একটা নোটিফিকেশান আপডেট করেছে 23 তারিখে, 23 অর্থাৎ কালকের দিনে, 23/6/25-এর এগেনস্টে। অর্থাৎ সেই অ্যাডভার্টাইজমেন্টে কী বলছে, যে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট ওরা কোথাকার জন্য, কেএমসির জন্য, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ওরা আউট করেছে। এবং সেখানে বলছে যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 78 নাম্বার। আগে সব শুনে নাও, আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন অ্যান্সারও নিয়ে এসেছি। হ্যাঁ, কারণ আমার তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি জানি না তোমরা সেখানে জয়েন রয়েছো কি জয়েন নেই। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে আমরা প্রায় মনে হয় 200-300 স্টুডেন্ট সেখানে রয়েছে। সেখানে অলরেডি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই রইবে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদের জন্য থাকবে। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো মেসেজগুলো ফলো করোনি, ওভারলুক হয়ে গেছে বা মিস করে গেছো, তো সেই জায়গাগুলোকেও আমি এখানে তুলে ধরছি। আরও একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হওনি, আমি প্রথম কমেন্টে একটা পিন করে দেবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে শুধুমাত্র টেকনিক্যাল ডিসকাশন হয়, সেই জায়গাতে তোমরা চাইলে জয়েন হতে পারো। এবারে চলে আসি এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে। তো এখানে 78টা ভ্যাকেন্সি রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ 78 নাম্বারস ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইউআরের জন্য 31টা, ইডাব্লিউএসে 8টা, ইউআর পিডাব্লিউডিতে 3টে, এসসির জন্য 18টা, এসটির জন্য 5টা, ওবিসি এ ও ওবিসি বিতে 8টা 5 করে রয়েছে। এবারে ইউআর পিডাব্লিউডিতে একটা করে সবগুলোরই ভ্যাকেন্সি রয়েছে। কীরকম, যে ব্লাইন্ডনেসের জন্য বা লো ভিশনের জন্য, লোকোমোটর ডিসেবিলিটির জন্য এবং হিয়ারিং ইমপেয়ারমেন্টের জন্য একটা করে সিট সেখানে রাখা রয়েছে। এবারে হচ্ছে পে লেভেলের কথা। পে লেভেল হচ্ছে 12। পে লেভেল 12 মানে হচ্ছে মোটামুটি বেসিক পে যেটা তোমাদের দাঁড়াবে,
সেটা হচ্ছে 35,800 সামথিং, এরকম কিছু একটা মনে হয় বেসিক পে দাঁড়াবে। 35,800 হচ্ছে তোমাদের বেসিক পে দাঁড়াবে, হুইচ ইজ মানে হুইচ ইজ গুড এনাফ ফর কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, হুইচ ইজ গুড এনাফ। এটা হচ্ছে বেসিক পে, বিপি। তো এটা হচ্ছে ব্যাপার। এবারে কি রয়েছে, কি দরকার সেটাতে একটু আসি। সেটা হচ্ছে যে এখানে একদম পুরো ভালোভাবে বলে দিয়েছে, দেখো ছেলেদের ফোন বারবারই আসতে থাকছে। একটা পরীক্ষা বেরিয়েছে, তারপরে সমস্ত ছেলেরা যখন জেগে উঠেছে যে পড়াশুনো করতে হবে। যাই হোক, যারা পড়াশুনো করছিলে তারা তো বেটার, আই থিঙ্ক অনেকটা এগিয়ে থাকবে। এখন বাকিদের এখন তাড়াহুড়ো লেগেছে। যাই হোক, তাড়াহুড়ো লাগাটাই উচিত, একটা চাকরি এরকম একটা সুযোগ দিয়েছে, তো সেখানে অবশ্যই তোমরা জয়েন করো, পড়াশুনো করো, তোমরাও একটা চাকরি পাও। হ্যাঁ, বারবার ফোন আসছে সেজন্য আমার কাছে। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। আমরা আমাদের কথায় ফিরি। সেটা হচ্ছে যে একটা ডিপ্লোমা সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে ডিপ্লোমাও চলবে এবং অর ইকুইভ্যালেন্ট লিখেছে এবং হ্যাভিং লিখে দিয়েছে যে হায়ার কোয়ালিফিকেশন অলসো মে অ্যাপ্লাই। অর্থাৎ তোমার কাছে যদি বিটেক থাকে, তোমার কাছে যদি এমটেক থাকে, তোমার কাছে যদি ডিপ্লোমা থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই। এজ কত হবে? ইউআর-এর জন্য এজ হবে 37 বছর। তো 37 বছর পর্যন্ত রয়েছে, এজ রিল্যাক্সেশন রয়েছে ভাই, সেগুলো একটু তোমরা দেখে নেবে। এজ রিল্যাক্সেশনগুলো নিয়ে পরে আলাদা করে বলার মতো কিছু নেই। কী কী জিনিসপত্র আপলোড করতে হবে? ডকুমেন্টস, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার কাছে যে সমস্ত তুমি যে 10, 12 এগুলো পাস করেছো বা তুমি যে কলেজে পাস করেছো সেগুলো যে সার্টিফিকেট, কোয়ালিফিকেশান, এগুলো তোমাকে দেখাতে হবে। এজের জন্য জেনারেলি তোমাকে এখানে বলেই দিয়েছে মাধ্যমিক বা অন্য কোনো কিছুর ইকুইভ্যালেন্ট যদি সার্টিফিকেট থাকে সেটা তোমাকে শো করতে হবে এজের জন্য। কাস্টের জন্য কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের সার্টিফিকেট দিতে হবে এবং সেটা এটারই শেষের দিকে অ্যাটাচ করে দিয়েছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, এখানে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? এখানে লিখেই দিয়েছে, দেখো এখানে ভিজুয়ালের জন্য কোথায় যেতে হবে, লোকোমোটর ডিসেবিলিটিসের জন্য কোথায় যেতে হবে, এই সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। এটা পিডাব্লিউবিডির জন্য। আর এখানে যেটা দিয়েছে এটা দেখতেই পাচ্ছ তোমাদের, এই যে সার্টিফিকেট, লাস্ট সার্টিফিকেট যেটা, সেটা হচ্ছে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট। এটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য, ইডাব্লিউএসের জন্য। এই দুটো জিনিস এখানে অলরেডি গিভেন এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দুটো জিনিস সেখানে রয়েছে। আচ্ছা, তো এগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, সেগুলো নিয়ে সেখানে চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে কথা যেটাই আসি, এজ রিল্যাক্সেশনটা তোমরা দেখে নেবে। এগুলো এজ রিল্যাক্সেশন নিয়ে পরে কিছু আলাদা করে বলার কিছু নেই। ইডাব্লিউএসের ক্ষেত্রে কী কী লাগে সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফিটা একটু বলে দিই। অ্যাপ্লিকেশন ফি কিন্তু হচ্ছে 200 টাকা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। আর এসটি, এসসি, পিডাব্লিউবিডি যারা রয়েছে তাদের জন্য 50 টাকা হচ্ছে প্রসেসিং ফি হিসাবেই, শুধুমাত্র 50 টাকা লাগবে। যারা অন্য স্টেটের যারা অ্যাপ্লাই করছো, অন্য স্টেটের এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেখানে ছাড় নেই, সেখানে কোনো রকম কিন্তু ছাড় নেই, ঠিক আছে? কোনো রকম ছাড় নেই। আচ্ছা, এবারে তোমাদের কাছে প্রশ্ন যেটা হয় যে কী রকমভাবে পরীক্ষাটা হবে। তো পরীক্ষাটা হবে হচ্ছে একটা রিটেন টেস্ট, যেটা 200 মার্কের, আর হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ বলতে পারো, যেটা 40 নাম্বারের। তো 200 নাম্বারে 100টা এমসিকিউ থাকবে, 200 নাম্বারের 100টা, অর্থাৎ 2 নাম্বার করে থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে এবং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 নাম্বার, 1 নাম্বারের জন্য, ইচ ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ? তার মানে কতটা এখানে তোমাকে টাফ করে দিয়েছে দেখো। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর এভরি ইনকারেক্ট অর রং অ্যান্সার। মানে একটা ভুল করা মানে 1 নাম্বার হচ্ছে চলে যাওয়া, একটা ভুল মানে 1 নাম্বার কেটে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ইংলিশে থাকবে, এখানে দেখে নাও, এটা লিখেই দিয়েছে, ইংলিশে থাকবে, বাংলার কোনো গল্প এখানে নেই। এবং এর জন্য তোমার কাছে সময় থাকবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে 90 মিনিট। 90 মিনিট 100টা কোশ্চেন, আর নেগেটিভ মার্কিং হচ্ছে 1 নাম্বার একটা ভুলের জন্য, 1 নাম্বার একটা ভুল। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে কত পরিমাণে ডাকবে। আচ্ছা, পার্সোনালিটি টেস্টে কত পরিমাণে ডাকবে? পার্সোনালিটি টেস্টে ডাকবে হচ্ছে 3 গুণ, 1:3 ডাকবে, 3 গুণ লোককে ডাকবে। অর্থাৎ যদি 78টা ভ্যাকেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে তার 3 গুণ ছেলেপুলেকে ডাকবে। সেখানে অবশ্যই পার্সোনালিটি টেস্টের জন্য, ভেরিফিকেশানের জন্য তোমাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
এবং দেখো এখানে আরেকটা কথা এখানে দিয়েছে যে অবটেনিং কোয়ালিফিকেশান মার্কস 45% ফর জেনারেল ক্যান্ডিডেট, 40% ফর ওবিসি, ইডাব্লিউবি, এই যে জিনিসপত্রটা দিয়েছে, তো এটা একটা মানে ওই গেঁড়াকল আর কি, যেটাকে আমরা গেঁড়াকল বলি, যে 45%, 40%, 35%, এগুলো একটা গেঁড়াকলের উপরের জিনিস হয়ে যায়। তো কাট অফ বলতে এরা এটাকেই বোঝাতে চাইছে মেবি। তো একটু মাথায় রেখো, এগুলো নিয়ে পরে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। এগুলো একটু ধুন্দলা জিনিসপত্র তৈরি করে, এগুলো একটু প্রবলেমেটিক তৈরি হয়, যেহেতু পার্সেন্টেজের ব্যাপারগুলো থাকে, কাকে ডাকছে, কিভাবে ডাকছে, সেই জায়গাগুলো চলে আসে আর কি। যাই হোক, তো এই সমস্ত ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পরে এলিজেবল ক্যান্ডিডেট, এই যে দেখো লিখে দিয়েছে, এই ভেরিফিকেশানের পর এলিজেবল ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ ফর অ্যাপিয়ারিং দ্য ইন্টারভিউ অর পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, এবারে তো বাকি জিনিসপত্র হবে, সমস্ত কিছু নাম্বার মিলিয়ে একটা নাম্বার তৈরি হবে টোটাল এগ্রিগেটের এগেনস্টে, সেখানে হবে। এবং যদি কারোর নাম্বার পুরোপুরি সেম হয়ে যায়, সেখানে তখন ডেট অফ বার্থটাকে দেখা হবে, যার জন্ম তারিখটা আগে হবে, আর্লিয়ার হবে, সেই কিন্তু প্রেফারেন্স পাবে, সেই কিন্তু সুযোগটা পাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে সিলেবাসের কথা যদি আসি, সিলেবাস হচ্ছে ডিপ্লোমা লেভেলের সিলেবাস। ডিপ্লোমা লেভেলের সিলেবাস কিন্তু এখানে হবে, আমি বারবার বলে দিচ্ছি, ডিপ্লোমা লেভেলের সিলেবাস। ডিপ্লোমা লেভেলের সিলেবাস তোমাদের সকলের কাছেই অ্যাভেলেবেল, কোনো চিন্তার কিছু নেই। ডিপ্লোমা লেভেল তোমরা আশা করি সবারই জানো, ওটা নিয়ে পরে আলাদা করে কিছু বলার নেই। এবারে এখানে যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কতদিন অবধি চলবে, অ্যাপ্লিকেশন কতদিন অবধি চলবে। অ্যাপ্লিকেশন চলবে 8/7/2025 পর্যন্ত, 8/7/2025 পর্যন্ত চলবে। আর তোমরা ভেন্যু, ডেট, এক্সামিনেশন, এই সমস্ত কিছু, রোল নাম্বার, সব কিছু তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। যখনই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তখনই কিন্তু তোমরা সেই জিনিসগুলো পাবে। এবারে সেখানে তোমাদেরকে অরিজিনাল ফটো, আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে প্রডিউস করতে হবে, পরীক্ষার হলে করতে হবে, পরবর্তীকালেও তোমাকে করতে হবে। এই সমস্ত জিনিসপত্রগুলোতে গুরুত্ব দিয়ে তোমাকে তখন দেখতে হবে। আচ্ছা, এই তো আমি গোটা গল্পটা বললাম। এরপর যে কথাটা আমাদের উঠে আসে, যে প্রশ্নটা উঠে আসে, সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন আমাদের এক মিনিট, একটা নর্মাল পেজ নিই। কিছু প্রশ্ন আমাদের স্টুডেন্টরা আমাদের গ্রুপে করেছে, তো সেই প্রশ্নগুলোর একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কী প্রশ্ন করেছে? প্রথম প্রশ্ন যেটা করেছে যে স্যার, পরীক্ষাটা আমাদের তাহলে কবে হবে, পরীক্ষাটা কবে হবে বা কবে হতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বললাম, যে একটু আগেই কথা হলো, যে 8/7/2025, 8/7/2025, এই 8/7/2025 হচ্ছে আমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান। তাহলে আশা করা যায় জেনারেলি কি হয়, 2 থেকে 3 মাস পর, আফটার 2 to 3 months জেনারেলি হয়ে থাকে। তো হোপফুলি যদি সব ঠিক থাকে, আবার লিখে দিই সেটা, যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু অক্টোবর বা নভেম্বর 2025-এ এক্সাম হবে। অক্টোবর আর নভেম্বর 2025-এ হবে। এবারে যদি কিছু ঠিক না থাকে মানে কি স্যার? হতে পারে ওবিসি কেস নিয়ে আরও বেশি ঝামেলা বাড়লো, হতে পারে এই যে নোটিফিকেশানটা এসেছে, সেই নোটিফিকেশানটা কোনো কারণবশত কেউ এই নোটিফিকেশানটার এগেনস্টেই আবার কিছু ঝামেলা করলো, আন্দোলন হলো বা আরও প্রবলেম হলো, যে বা হয়তো আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি বললেন যে না, এখন তো আমি এসব কিছু করতে বলিনি, হঠাৎ করে এটা কী করে হয়ে গেল। অনেক কিছু হয়, আমাদের গভর্নমেন্টে তো অনেক কিছুই চলে। তখন কিন্তু এই ডেটটা পিছিয়ে যেতে পারে, হয়তো তখন 2026-এ যেয়ে পরে পরীক্ষাটা হবে। কিন্তু ধরে চলো যে অক্টোবর নভেম্বর 25 এই টাইমের ভিতরেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা। এরপর আরেকটি প্রশ্ন ছিল, যে একজনের প্রশ্ন আমাকে পার্সোনালি ফোন করে সে বলছিল, সেটা হচ্ছে যে স্যার, আমরা কি এই যে টাইম রয়েছে, এই মোটামুটি একটা 4 থেকে
টাইমটা যেটা রয়েছে, 4-5 মাসের একটা টাইম রয়েছে, 4-5 মান্থসের, এই টাইমের ভিতরে কি আমরা সমস্ত কিছু কমপ্লিট করে পড়াশুনো করে পরীক্ষাটা দিতে পারবো? দেখো, এটা তো ডিপেন্ড করে তোমার উপরে। তুমি যদি পড়াশুনো করো, তুমি যদি ঠিক করে পড়াশুনো করতে পারো, বা যদি যারা অনেকেই আছো যারা WBPSCতে পরে পড়াশুনো থেকে পুরো ডিট্যাচ হয়ে গেছো, বই খাতা কোথায় রয়েছে তার কোনো কিছু ঠিক ঠিকানা নেই, তাদেরকে আবার ফিরে আসতে হবে। অবশ্যই অবশ্যই পড়াশুনো সম্ভব। এই 4-5 মাসে যারা একটু হলেও পড়াশুনোর সাথে যুক্ত রয়েছো, অবশ্যই তারা কি করতে পারো, এই 4-5 মাসের একটা পড়াশুনো করে কিন্তু পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো। এরপরে যারা রয়েছো, যারা অনেকেই আছো যারা পড়াশোনার সাথে এখনও যুক্ত রয়েছো, আমার কাছেই আমার স্টেট ব্যাচেই মোটামুটি ছেলেপুলে রয়েছে যারা এখনও পড়াশোনার সাথে যুক্ত রয়েছে, তারা অনেকটা এগিয়ে রয়েছে। তাদেরকে এখন একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে MCQ প্র্যাকটিস। তারা যেহেতু থিওরি কনসেপচুয়াল এই পড়াশোনাগুলোর সাথে যুক্ত রয়েছে, তাহলে তারা শুধুমাত্র MCQ প্র্যাকটিস করলেই তাদের কাজ হয়ে যাবে। আর যারা একদমই যুক্ত নেই, তাদেরকে কি করতে হবে, তাদেরকে আবার একটু করে থিওরিটা পড়তে হবে, একটু তোমাকে সমস্ত জিনিসটাকে আয়ত্তের ভিতরে আনতে হবে, তারপরে MCQ প্র্যাকটিসে যেতে হবে। আমি সবসময় প্রেফার করি, আমার পার্সোনাল প্রেফার এটা, যে শুধুমাত্র MCQ করলেই হয় না, বেসিকটাকে জানতে হবে, কনসেপ্টগুলোকে জানতে হবে, থিওরিটাকে পড়তে হবে, তারপর যে MCQ করো, দেখবে তুমি 60% MCQ এমনিই পাচ্ছ। শুধুমাত্র MCQ করে গেলাম, আমি কোনো আইডিয়া নেই, শুধু মুখস্থ করে চলে গেলাম, এরকম করে খুব একটা ভালো হয় না। মানে 20% 30% ছেলে হয়তো মুখস্থ করে গাঁতিয়ে MCQ মুখস্থ করে নেয়, দিয়ে পরীক্ষা দিয়ে চলে আসে। বাট বাকি ছেলেদের যারা 80% মেজরিটি যারা রয়েছে, তাদেরকে কিন্তু একটু বেসিক জানার দরকার হয়। তারা একটু ক্যালকুলেট করে পরে করতে পছন্দ করো, এবং রাইট, মানে এই কোশ্চেনটার অ্যান্সার এটা হবে, এটা তুমি রাইট এইভাবে যেয়ে পরে অ্যান্সার করতে পারো। তো তাদেরকে বলবো তারা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত হও, এবং পড়াশোনার সাথে যুক্ত হয়ে নিজেকে কালচারে রাখো না। আমি তো বারবারই বলি যে কনসিস্টেন্সি ম্যাটার। কনসিস্টেন্সি যাদের ভিতরে রয়েছে তারাই কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এবারে বাকি তো লাক। এরপর আরও একটি প্রশ্ন আমাদের সামনে উঠে আসে যে ওবিসি তো এখন স্যার লাস্টে বলছিল যে OBC A OBC B এরকম তো থাকবে না, তাহলে OBC B OBC A আলাদা করে দিয়েছে, তাহলে এটার ক্ষেত্রেও কি আবার কেউ কেস করে দেবে স্যার? দেখো, কেস হতেই পারে, কেস না হওয়ার কিছু নেই, কেস হতেই পারে, কেস করতেই পারে, কেস করার দায়িত্ব তোমাদের সকলেরই রয়েছে, কেস করে দাও। কিন্তু কথা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের ফাইনাল রায় আসেনি, এবং আমাদের যে নর্মাল বিধানসভার কথা আমি বলছি, বা রাজ্য বিধানসভার কথা বলছি, তারা কিন্তু এখনও পর্যন্ত সেই কার্যকলাপ শুরু করেনি। এখনও পর্যন্ত OBC B এর কি নতুন সার্টিফিকেট দিচ্ছে? দেয়নি, এখনও দেয়নি। তাহলে তারাও কিন্তু কোনো একটা জায়গাতে SCর অপেক্ষাতে রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অপেক্ষাতে রয়েছে। এবং লাস্ট কথা যেটা রাজ্য সরকার বলেছে সেটা হচ্ছে OBC AB আর আলাদা করে থাকবে না, একটা 17% একটা রিজার্ভেশন হবে, যেটা শুধুমাত্র হবে OBCর এগেনস্টে, OBCদের এগেনস্টে। এবারে হতেই পারে যে এখন যে ভ্যাকেন্সিটা এখানে দিয়েছে সেটা OBC A B করে দিয়েছে, পরবর্তীকালে ওরা কি করলো, একটা অ্যানেক্সচার আপডেট দিল যে না, OBC A B নয়, OBCতেই শুধুমাত্র হচ্ছে 8 আর 5 13টা ভ্যাকেন্সি আছে, কথার কথা বলছি, এরকম ডাইরেক্টলি বলে দিল যে OBCতেই 13টা ভ্যাকেন্সি আছে, A B ম্যাটার করে না, A B ম্যাটার করে না, 13টাই ভ্যাকেন্সি হবে। সেটা অ্যাড করতে সরকারের একটা নোটিফিকেশান লাগবে, কিচ্ছু লাগবে না, সেটা কালকের দিনেই চেঞ্জ হয়ে যেতে পারে। এমনকি এমনও হতে পারে যে তুমি পরীক্ষা দিয়ে দিয়েছো, তারপরে চেঞ্জ করলো, যে হঠাৎ করে একটা নোটিফিকেশান দিল যে না, OBC A B আলাদা করে হবে না, OBC হিসাবেই 13 জনকে নেওয়া হবে, হতে পারে একটা নোটিফিকেশানেই ভ্যাকেন্সিটা আপডেট হয়ে যেতে পারে। তোমরা এটা দেখেছো, অনেক ক্ষেত্রে এরকম ভ্যাকেন্সি চেঞ্জ হয়, আপডেট হয়, তো সেটা হতে পারে। তো সেটা নিয়ে পরে চিন্তা করার আমাদের কোনো দরকার নেই, আমাদের চিন্তা করার দরকার যে আমরা পরীক্ষাটা দেবো কীভাবে। তো এই ক্ষেত্রে আরেকটি ছেলের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমি OBC A ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হয়ে এসেছি, আমি OBC A ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হয়ে এসেছি, এবং সরকার নতুন যে একটা লিস্ট বের করেছে সেই নতুন লিস্টে OBC A নয়, আমাকে OBC B করে দিয়েছে। আমার যে জাতি ছিল সেখানে আমাকে OBC Bতে ফেলে দিয়েছে। তাহলে আমি কোন ডকুমেন্টসের এগেনস্টে ফর্ম ফিল আপ করবো? OBC A এর এগেনস্টে ফর্ম ফিল আপ করবো, নাকি OBC B এর এগেনস্টে ফর্ম ফিল আপ করবো? আমি জানি না তোমাদের কাছে কোশ্চেনটা ক্লিয়ার হলো কি না। আরও একবার বলছি যে প্রথমে ছেলেটি OBC A ছিল, বর্তমানে নতুন করে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই নতুন লিস্টে
তাকে ওবিসি বিতে, তার জাতিকে ওবিসি বিতে করে দিয়েছে, কিন্তু তার কাছে সার্টিফিকেট আছে ওবিসি এর। তাহলে ফর্ম ফিল আপের সময় সে ওবিসি বি করবে নাকি ওবিসি এ করবে? তো প্রথম কথা হচ্ছে নিজেরাই নিজেদের যে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে, কারোর ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আছে, তোমরা যে খবর নাও যে এই যে কনভার্সন বা এই যে চেঞ্জেসটা হয়েছে সেটার এগেনস্টে কি নতুন সার্টিফিকেট দিচ্ছে, এটার এগেনস্টে কি নতুন সার্টিফিকেট দিচ্ছে? যদি নতুন সার্টিফিকেট না দিচ্ছে, ছেলেটি বলল দিচ্ছে না, এখনও পর্যন্ত হচ্ছে না, অ্যাপ্লিকেশন শুরু হয়নি, তাহলে যদি নতুন সার্টিফিকেট না দেয়, তোমার কাছে যে সার্টিফিকেটটি রয়েছে সেটি ওবিসি এ হোক আর ওবিসি বি হোক, যে সার্টিফিকেটটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে এবং ভ্যালিড আছে, যে সার্টিফিকেটটি তোমার কাছে অ্যাভেলেবেল আছে, ভ্যালিড আছে, তুমি সেই সার্টিফিকেটের এগেনস্টেই তুমি ফর্ম ফিল আপ করবে। কারণ তোমাকে যে ওবিসি বি করে দেওয়া হয়েছে তার তো কোনো ফর্ম পেপার নেই তোমার কাছে, তার তো কোনো ভ্যালিড পেপার আছে নেই। তাহলে সেটা হতে পারে আরও 3টে মাস পরে যে চেঞ্জ হবে। তাহলে এখন ফর্ম ফিল আপের সময় তুমি ওবিসি এ হিসাবেই ফর্ম ফিল আপ করবে। এরপরে মনের ভিতর প্রশ্ন আসতে পারে যে স্যার পরবর্তীকালে তো ওটা আমার চেঞ্জ হয়ে ওবিসি বি হয়ে যাচ্ছে, আমি তাহলে কি করব? তো যখনই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানটা কখন হবে? যখন তুমি রিটেন পরীক্ষাতে পাস করবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাকে কিন্তু প্রডিউস করতে হবে যে দিস ইজ দ্য ভ্যালিড সার্টিফিকেট অফ ওবিসি এ হোয়েন আই ওয়াজ অ্যাপ্লাইড ফর দ্যাট পোস্ট। আমি যখন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমি ওবিসি এ হিসাবেই ছিলাম, এটাই ছিল তখন আমার কাছে ভ্যালিড। কিন্তু বর্তমানে যদি এরকম চেঞ্জেস হয়ে যায়, বর্তমানে নতুন যেটা আমি পেয়েছি এই ডেট থেকে পেয়েছি, উইথ চেঞ্জ অফ ডেট। আমি বারবার বলছি ওখানে চেঞ্জ ডেটটা যেন মেনশন থাকে, উইথ চেঞ্জ ডেট। ধরো চেঞ্জ ডেটটা হচ্ছে আমাদের 21শে সেপ্টেম্বর 2025, তাহলে ওখানে 21শে সেপ্টেম্বর 2025 থেকে আমি ওবিসি বিতে ট্রান্সফার হয়েছি, তার আগে পর্যন্ত আমি ওবিসি এতে ছিলাম। এই ডকুমেন্ট তাদের কাছে প্রডিউস করবে, দেন দে উইল ডিসাইড হোয়াট টু ডু। এখানে তোমার আর কিছু করার নেই, সেখানে গভর্নমেন্টের কর্তৃপক্ষ রয়েছে, তারাও জানেন যে তারা কিভাবে এই জিনিসটাকে সামলাবে। তোমার কাছে যেন দুটো ডকুমেন্টসই থাকে, এবং ওবিসি এ এর ডকুমেন্টস যেটা ভ্যালিড ছিল সেটাও যেন থাকে, এবং ওবিসি বি উইথ যেদিন তোমার চেঞ্জ হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে, যে 21 তারিখ থেকে আমার ডেট চেঞ্জ হচ্ছে এবং দেখুন এই ডেটের আমার এই ওবিসি বি হয়েছে, এই দুটো ডকুমেন্টই যেন ঠিকঠাকভাবে তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। দুটোকেই প্রডিউস করো, দে উইল ডিসাইড হোয়াট টু ডু। এখানে মাথা ঘামাবার কোনো দরকারই নেই। এবারে যদি এরকম মাঝে আবার ওবিসি চেঞ্জ হয়ে যায়, মানে আমাদের নোটিফিকেশানটাতেই হয়তো চেঞ্জ হয়ে গেল যে ওবিসি এ বি না রেখে শুধুমাত্র ওবিসি বলে দিল, তাহলে ওবিসি বলে দেওয়া মানে ওবিসি এ ওবিসি বি দুটোই মিলে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন তুমি ওবিসি এ প্রডিউস করো আর ওবিসি বি প্রডিউস করো, তুমি তো ওবিসির আন্ডারেই যাচ্ছ, তখন আর কোনো চিন্তা থাকবে না। তাই এই সমস্ত জিনিসপত্রগুলোকে একটু দেখে নাও, একটু ঘেঁটে নাও, এবং ঘেঁটে নিয়ে তারপরে অ্যাপ্লাইয়ের জন্য যাও। 8-7 অবধি টাইম রয়েছে, আজকে সবে 14 তারিখ, তো সময় তোমাদের হাতে রয়েছে। সময় নাও, খোঁজ খবর নাও যে নতুন সার্টিফিকেট দিচ্ছে কি না, এর মাঝে একটু চোখ রাখো, বা আমিও চেষ্টা করব যদি তোমাদের কাছে আপডেট দিতে পারি যে কোনো রকম নতুন নোটিফিকেশান দিয়ে ওবিসি এ বিটাকে ওবিসি করে দিয়েছে কি না, বা ওবিসি এ বির এগেনস্টে আরও কিছু নতুন পয়েন্ট বা তথ্য অ্যাড হয়েছে কি না, সেগুলো আমি চাইলে তোমাদেরকে তখন ইনপুট দেব। বাট এখন তুমি যেটা জেনে রাখো যে যেটা আমি বললাম সেটাই হচ্ছে এখন সর্বোপরি জিনিস, এটাই এখন হবে, এটাই করতে পারো। এরপর যদি ফার্দার কোনো নোটিফিকেশান আসে, ফার্দার কোনো কিছু চেঞ্জেস হয়, সেটা সকলেই জানতে পারবে এবং সেটাও আমি তখন আপডেট তোমাদেরকে করে দেব। তো এই গেল পরীক্ষা রিগার্ডিং সমস্ত কথাবার্তা, পরীক্ষা রিগার্ডিং। এরপর যে কথাটাতে আসি সেটা হচ্ছে আমরা একটা স্টেট ব্যাচ চালাচ্ছি, অর্থাৎ প্রেপ উইথ মি একটা স্টেট লেভেল গাইডেন্স ব্যাচ চালাচ্ছে, স্টেট লেভেল গাইডেন্স ব্যাচ। আচ্ছা, এটা তোমরা জানো, অনেকেই আছো যারা এটা জানো। এই স্টেট লেভেল গাইডেন্স ব্যাচ যেটা রয়েছে সেটা 1 বছরের কোর্স, 1 ইয়ারের কোর্স, এবং এটা জানুয়ারি থেকে শুরু হয়েছে
এবং এখানে অলরেডি আমরা যারা পড়াশোনা করছো তারা জানো যে আমরা অলরেডি ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল 1 and 2, তারপরে হচ্ছে সার্ভে, তারপর হচ্ছে সয়েল, তারপর হচ্ছে ইরিগেশন হাইড্রোলজি, তারপরে হচ্ছে বিএমসি, তারপর হচ্ছে সিটি কংক্রিট টেকনোলজি, আরসিসি, এস্টিমেশন, এগুলো সব অলরেডি শেষ করে ফেলেছি। এবং বর্তমানে আমাদের কি চলছে, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ওসিএফ, এইটা এখন বর্তমানে আমাদের রানিং ব্যাচে পড়ানো চলছে। থিওরিটিক্যাল অ্যান্ড আমাদের কনসেপচুয়াল যে ব্যাচ, সেখানে এই জিনিসপত্রগুলো অলরেডি হয়ে গেছে এবং ফ্লুইড অ্যান্ড ওসিএফ আমাদের অলরেডি চলছে। এরপর আমাদের 2-3টে জিনিসই বাকি রয়েছে, তোমরা জানো, সেটা হচ্ছে সম স্ট্রাকচার আর হচ্ছে আমাদের স্টিল। এই 2-3টে জিনিসই আছে যেগুলো আমাদের বাকি রয়েছে, কমপ্লিট করে নেব আমরা। তো এটা পুরোপুরিভাবেই কিন্তু থিওরিটিক্যাল কনসেপচুয়াল ক্লাস, এবং এই থিওরিটিক্যাল কনসেপচুয়াল ক্লাসের সাথে, থিওরি অ্যান্ড কনসেপ্টের সাথে আমরা এখানেও কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করি। এমসিকিউ প্র্যাকটিস এখানে থাকবে, এবং এই ক্লাসটা এমসিকিউ প্র্যাকটিসের সাথে টেস্ট এবং নোটস এই সমস্ত কিছু এখানে দেওয়া হয়। এবং এই যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা কিন্তু ডাব্লিউবি এই এমএসসির জন্য শুধুমাত্র নয়, এই ক্লাসটা আমাদের ভ্যালিড থাকবে। এই ক্লাসটা আমাদের ভ্যালিড থাকবে আপ টু নেক্সট এইচএই এক্সাম। এটা নেক্সট এইচএই এক্সামের জন্য ভ্যালিড থাকবে। তো এই ক্লাসটা আমাদের চলতে থাকবে, এটা আমাদের 1 বছরের ব্যাচ। এখানে তোমরা জানো, আমি আগেই বলেছি, সেটা হচ্ছে 6,000 টাকা ইয়ারলি এখানে দিতে হয়। এবারে হচ্ছে অনেকেই, আবার এই বললাম যে অনেকেই আমাকে ফোন করছে, এখনই ফোন করেছিল, আরও ফোন করেছে। তো তাদের জন্য বারবার বলছি, তাদের জন্য আমি ডেডিকেটেড একটা ব্যাচ আমি আলাদা করে করছি, বা আমি ঠিক করলাম যে করব। সেটা শুধুমাত্র ডাব্লিউবি এমএসসির জন্য ক্র্যাশ কোর্স হিসাবে, ডাব্লিউবিএমএসসি ক্র্যাশ কোর্স হিসাবে সেই ক্লাসটা, সেই ব্যাচটা আমাদের শুরু হবে ডাব্লিউবিএমএসসি ক্র্যাশ কোর্স হিসাবে। আচ্ছা, এখানে আগেই বলে দিই, রিটেন অ্যান্ড আপ টু ইন্টারভিউ এই ব্যাচটা আমাদের ভ্যালিড থাকবে। দুটোর জন্যই থাকবে, রিটেনের জন্যও থাকবে এবং ইন্টারভিউর জন্য থাকবে। দুটো, মানে যারা রিটেন ক্লিয়ার করে ইন্টারভিউ যাবে তাদের জন্য ব্যাচটা এক্সটেন্ডেড থাকবে। এবং এর জন্য আমি যে ইয়েটা ঠিক করেছি, রেমুনারেশনটা, সেটা হচ্ছে একবারে কনসলিডেটেড 3,500 টাকা। কনসলিডেটেড 3,500 টাকা তোমাদেরকে পে করতে হবে। যতদিন না ডাব্লিউবিএমএসসির ইন্টারভিউ পুরোপুরি শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত ক্লাসটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। এখানে কি থাকবে দেখো, এখানে তো তোমাদেরকে থিওরি কনসেপচুয়াল এত তো আমি এক্সট্রা করে করতে পারবো বলে আমার মনে হয় না, কারণ এটা ক্র্যাশ কোর্স। তো এখানে অবশ্যই পরপর সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস হবে, আচ্ছা, আর কি হবে, সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস থাকবে, সাবজেক্ট ওয়াইজ অর মিক্সড এমসিকিউ ক্লাস হবে। অবশ্যই তোমরা নোটস পাবে, আর তার সাথে হচ্ছে ইন্টারভিউ গাইডেন্সও কিন্তু তার সাথে অ্যাড হবে। তার সাথে এখানে আমরা কিছু এমসিকিউ মক টেস্ট নেব। এমসিকিউ মক টেস্ট তোমাদের অ্যাড হবে। আমি হোপফুলি 20টা মতো এমসিকিউ মক, ফুল মক যাকে বলে, 20টা মতো এমসিকিউ ফুল মক আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবো, এবং সেই ফুল মকগুলো তোমরা এর ভিতরে দিতে পারবে আমাদের অ্যাপে। তো যারা দেখে নাও, আমি এমন বলছি না যে যারা স্টেট লেভেল গাইডেন্স ব্যাচে রয়েছে তাদের এমএসসির জন্য তাদের পড়াশোনা হবে না, সেটা আমি একবারও বলছি না। তাদের জন্য এমসিকিউ অবশ্যই থাকবে, তাদের জন্যও টেস্ট থাকবে, তাদের জন্যও নোটস তো অলরেডি রয়েছে।
যারা নতুন করে জয়েন হতে চাও, যারা শুধুমাত্র এমএসসির জন্য জয়েন হতে চাও, যারা এই কেএমসি বা এমএসসির জন্য জয়েন হতে চাও, তারা এই ডাব্লিউবি এমএসসি ক্র্যাশ কোর্সে ফুললি জয়েন হয়ে যেতে পারো। এবং এটা ততদিন পর্যন্তই অ্যাভেলেবেল থাকবে যতদিন পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে, যতদিন পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে একদম ততদিন পর্যন্তই কিন্তু এই কোর্সটা তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এবং কনসলিডেটেড তোমাকে পে করতে হবে 3,500 টাকা। আমি বারবার বলছি 3,500 টাকা কনসলিডেট পে থাকবে, যেখানে রিটেন এবং ইন্টারভিউ দুটোর গাইডেন্সই আমি দেবো, এবং যেখানে তোমরা সেখানে পুরোটাই একসাথে, কোথাও আলাদা করতে হবে না, একসাথেই করতে পারবে। সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস হবে, অর্থাৎ দেখো এখানে তো এখন এই টাইমে তো বসে বসে তোমাকে যেরকম আমি স্টেট ব্যাচে কনসেপ্ট ওয়াইজ বসে বসে পড়াচ্ছি সেরকম তো পসিবল নয়, তাই শুধুমাত্র ম্যারাথন ক্লাস হবে। যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জানতে হবে সেগুলো সম্পর্কিত ম্যারাথন হবে। সাবজেক্ট ওয়াইজ এবং মিক্স এমসিকিউ ক্লাস হবে, যেখানে সাবজেক্ট ওয়াইজ তুমি মিক্স ও এমসিকিউ ক্লাসগুলো করতে পারবে। এবং তোমাদের জন্য নোটস অবশ্যই থাকবে, কিন্তু অবশ্যই সেগুলো শর্ট নোটস হবে। আর এমসিকিউ টেস্ট হবে, যেখানে তোমাদেরকে মক টেস্ট তুমি ডাইরেক্টলি দিতে পারবে, মোটামুটি 20টা মতো টোটাল এমসিকিউ টেস্ট তোমাদের জন্য থাকবে। এবং ইন্টারভিউ গাইডেন্সও তোমাদের জন্য অ্যাড থাকবে। যারা এখান থেকে ইন্টারভিউতে ডাক পাবে তাদের ইন্টারভিউটাও কিন্তু এটার সাথেই ইনক্লুডেড থাকবে, তাদের ইন্টারভিউটাও এটার সাথে ইনক্লুডেড থাকবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ক্লাস কদিন হবে, ক্লাস কদিন হবে, ক্লাস কদিন হবে। ক্লাস হবে হচ্ছে আপাতত 3 দিন, 3 ডেজ ক্লাস হবে, আপাতত 3 ডেজ ক্লাস হবে। এবং আমরা চেষ্টা করব মোটামুটি 2.5 ঘন্টা করে ক্লাস করার, 2.5 ঘন্টা করে ক্লাস করার। এবং 3 দিন করে ক্লাস হবে, 3 দিন ক্লাস হবে। ডেটগুলো, টাইমগুলো যারা জয়েন করবে তাদেরকে আমি বলে দেবো। 3 দিন ক্লাস হবে, 2.5 ঘন্টা করে ক্লাস হবে। এবং রেকর্ডেড জিনিস থাকলে রেকর্ডেড জিনিস পাবে, নোটস থাকলে নোটস পাবে, সমস্ত কিছু সেগুলো তোমরা সেখানে পাবে। এবারে হচ্ছে যে আর কি প্রশ্ন হতে পারে এখানে, আর তোমাদের মনে কি প্রশ্ন আসতে পারে যে 3 দিন করে ক্লাস হবে, 2.5 ঘন্টা ক্লাস হবে, এগুলো তো হলো। আচ্ছা, কবে থেকে শুরু হবে? আচ্ছা ভালো, এই কোশ্চেনটা আরেকটা ভালো কোশ্চেন, যে কবে থেকে শুরু হবে। কবে থেকে শুরু হবে আমাদের এই এমএসসি ডাব্লিউবি এমএসসির ক্র্যাশ কোর্স? কবে থেকে শুরু হবে? আমাদের এই ক্র্যাশ কোর্স শুরু হবে হচ্ছে 21শে জুন থেকে, 21 জুন, 21 জুন, 21 জুন দেখে নিই, আরেকবার দেখে নিই। হ্যাঁ ঠিক, 21 জুন, 21 জুন থেকে আমাদের এই ক্র্যাশ কোর্স শুরু হবে। 21 জুন থেকে আমাদের এই ক্র্যাশ কোর্স শুরু হবে। রেডি হয়ে যাও, এই ক্র্যাশ কোর্স যারা জয়েন করতে চাও তারা রেডি হয়ে যাও। এবং তারা, জানি অনেকেই ফোন করছো, আবার আমি বলে দিচ্ছি তোমাদের, যেহেতু নাম্বারটার দরকার হয় তোমাদের, তো কোথায় ফোন করবে? তোমরা কন্ট্যাক্ট করবে 8345024034, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করতে পারো। কল, হোয়াটসঅ্যাপ, মেসেজ করে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং কন্ট্যাক্ট করলে আমি ফার্দার তোমাদেরকে প্রসেস বলে দেবো যে কিভাবে তোমাদেরকে জয়েন হতে হবে। এবং তোমরা জানো আমরা একটা অ্যাপে সমস্ত কিছু করি, টিচমিন্ট অ্যাপে। এই টিচমিন্ট অ্যাপেই আমরা সমস্ত কিছু করব এবং এখানেই পড়বো। এবং এখানেরই লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সেই লিঙ্ক এবং সেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি আলাদা করে বানিয়ে দেবো, যেখানে তোমাদেরকে নোটসগুলো প্রোভাইড করা হবে, তোমাদেরকে ফার্দার টাইমিংগুলো প্রোভাইড করা হবে। তো সেগুলো তোমাদেরকে তারপরেই জয়েন হয়ে যাওয়ার পরেই আমি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো যদি কেউ তোমরা ইন্টারেস্টেড হও, যারা ফোন করছো, যারা জানতে চাইছো যে স্যার আমি জয়েন হতে চাই, তো তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু এই যে নাম্বারটা আমি দিলাম 8345024034, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমাদের 21 তারিখ থেকে আমরা শুরু করব। 21 তারিখ থেকে আমাদের পড়াশুনো, এই ব্যাচের জন্য পড়াশুনো কিন্তু শুরু হবে এবং দ্যাট ইজ ডেডিকেটেডলি ফর ডাব্লিউবি এমএসসি। ডাব্লিউবি এমএসসির জন্য সেটা ডেডিকেটেডলি। এবারে যারা চাইছো যে না শুধুমাত্র ডাব্লিউবি এমএসসির জন্য হব না, আমি পরবর্তীকালে
ডাব্লিউবিপিএসসি বা এই সমস্ত কিছুর জন্যও একটু লেন্থি পড়াশুনো করব, একটু ভালো করে পড়াশুনো করব, একটু জানবো জিনিসপত্র, থিওরি সম্পর্কে আইডিয়া করব, সেই সমস্ত জায়গার জন্য আমি বারবার বলছি তাদের জন্য কিন্তু স্টেট লেভেল গাইডেন্স ব্যাচ অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, এবং স্টেট লেভেল গাইডেন্স ব্যাচে যেয়ে তোমরা কিন্তু সেখানে পড়াশুনোটা করতে পারো, সেখানে যেয়ে ডাইরেক্টলি পড়াশুনো করতে পারো। সেখানে কিন্তু থিওরিটিক্যালি এবং কনসেপচুয়ালি জিনিসগুলোকে বোঝানো হয়েছে, পড়ানো হচ্ছে। আর যারা শুধুমাত্র এমএসসির জন্য যুক্ত হতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং আমাদের সাথে জয়েন করো। আর আমাদের যে টোটাল সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 1350-এর উপর হয়েছে এখন মনে হয়, তাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেকটাই কি বলবো, থ্যাংক ইউ অনেকটাই, কারণ তোমরা না থাকলে চ্যানেলটা এতটা গ্রো করতো না। এবং অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার সাথে যুক্ত থেকো, চ্যানেলটার পাশে থেকো। ফ্রি কন্টেন্ট আমরা শুরু করেছি অ্যাবস্ট্রাক্ট পয়েন্টস অফ বিল্ডিং মেটেরিয়ালস দিয়ে, ফ্রি কন্টেন্টও আসতে থাকবে, কোনো চিন্তা নেই। তার মাঝে এটা একটা ভীষণ সুযোগ, এটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, তোমরা চাইলে সেটা কিন্তু হাতছাড়া করো না। চলো, অল দ্য বেস্ট, যুক্ত থাকো আর আমাকে কন্ট্যাক্ট করে নিও ফার্দার কোয়ারির জন্য। থ্যাংক ইউ।